আসসালামু আলাইকুম। আজকে হাসিনা আক্তারের সাথে টক শোতে ছিলাম, হাসিন স্যার এবং লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস স্যারের সাথে। তো ওখানে যে সমস্ত জিনিস আমি শেয়ার করেছি, আমার থট, আমার টেক, তা আমি ভাবলাম যে একটা সেপারেট ভিডিওর মাধ্যমে জিনিসটা জানিয়ে দেওয়া দরকার। ফার্স্ট হচ্ছে, আপনারা দেখেছেন যে আমরা অ্যাকচুয়ালি যখন আমরা সকালবেলা দেখলাম যে সেনা অফিসার যারা অভিযুক্ত তারা আদালতে হাজির হয়েছে, আমরা খুশি হয়ে গেছি, তাই না? আমি নিজেও সেনাবাহিনীকে যখন ব্যারিস্টার তাজুল একটা স্টেট সেনাবাহিনীকে থ্যাংক করেছে, আমরাও থ্যাংক করেছি। এটা হচ্ছে সাইকোলজিক্যাল স্টেট। আমার সাইকোলজিতে আমরা এটাও খুশি হয়ে গেলাম। কি জন্য? কারণ আমরা সেনাবাহিনী তথা জেনারেল ওয়াকারের কাছ থেকে এত বাধা পাচ্ছিলাম, তাতে মনে হচ্ছিল যে তারা নাও আসতে পারে। অবশ্য সেনাবাহিনীর ভিতরে যে ইন্টারনাল ইন্টেলিজেন্স যেটা, ওইটা অ্যাসেস করে আমি নিশ্চিত ছিলাম যে তাদেরকে নিয়ে আসা হবে আদালতে, এছাড়া কোনো ইয়া ছিল না। আপনি একটা জিনিস দেখেন যে আমরা সবাই জানি যে সেনাবাহিনীকে শেখ হাসিনা প্লাস ইন্ডিয়া তাদেরকে কন্ট্রোল করে। যেমন মনে করেন যে জেনারেল ওয়াকার, আপনি জেনারেল ওয়াকারের সমস্ত কোর্সমেটকে জিজ্ঞেস করেন, আচ্ছা জেনারেল ওয়াকার এখন যেরকম স্টপ ফুল স্টপ অমুক তমুক বলতেছে, তার পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স এরকম? নট। হি ইজ এন কাম এন্ড কোয়াইট, বাট তার কন্ট্রোল তার কাছে নাই। এখন জাস্ট খালি আমি বলবো যে আমরা এই যে তাকে আদালতে নেওয়ায় খুশি হয়ে গেছি, খুশি হওয়াটার কারণ হচ্ছে তারা এমন মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে যাতে এইটুকু আমরা খুশি হয়ে যাই। বাংলায় একটা কথা আছে না যে একটা ট্যাঙ্কের পারমিট পাইতে, পিস্তলের পারমিট চাইতেছি, আমি শুরু করবো ট্যাঙ্কের পারমিট দিয়ে ডিমান্ড করবো, লাস্টে একটা পিস্তলের পারমিট যদি আমরা পাই। সেম জিনিসটা, ইটস এ সাইকোলজিক্যাল গেম। এখন কেন এই সাইকোলজিক্যাল গেমটা খেলতেছে? আমি আগে সবাই বলেছিলাম যে মেজর জেনারেল কবির সে ভারতে পালিয়ে গেছে। কি জন্য পালিয়ে গেছে? আমি অনেক আগেই জানতাম যে সে জেনারেল ওয়াকার এবং শেখ হাসিনার এগেনস্টে স্টেটমেন্ট দিয়েছে। সো ইট উইল বি ডেঞ্জারাস ফর দেম। এখন সে যদি আদালতে এসে যখন তাদেরকে, তারা তো তখন সার্ভিসে ছিল, যখন জেনারেল কবির যখন আইসিটিতে ইয়াতে দিছিল, তারপরে জেনারেল আকবর যখন গিয়েছিল তখন সম্ভবত সে এলপিআর এ ছিল, অন্যান্য অফিসার যারা দিয়েছিল তারা গিয়েছিল সবাই। আপনি নাবিলা ইদ্রিসের একটা ইয়া শুনবেন, ভিডিওর একটা অংশ শুনবেন, তারা বলেছিল যে ইভেন কারা ডিজিএফআই এই অ্যাপয়েন্টমেন্টে চাকরি করছে, যেটার একটা অনার বোর্ড থাকে, বলে আমাদের কোনো অনার বোর্ড নেই, কারো কোনো কিছু নাই। মনে করেন যে ডিজিএফআই তে যারা যখন আয়না ঘরে যারা ছিল তাদেরকে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করাতো, ওই ডাক্তার কারা? ওইটা কিন্তু হয় না। ডাক্তারদের এখানে কোনো দোষ নাই, কারণ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিছে এবং তারা তো এটার সাথে জড়িত না। কিন্তু তাদের কারো কোনো কিছু নাম বলে কোনো হেল্প করে নাই। মানে তাদেরকে পরবর্তীতে তারা যে স্টেটমেন্ট যেটাই দিয়েছে সেটা হচ্ছে তাদেরকে লিস্ট ধরে ধরে যে এখানে এই সময় আপনি ছিলেন, এখানে ছিলেন, এখানে ছিলেন, সেখানে ছিলেন। সো এখন আপনি, বাট তারপরে তারা কোনো স্টেটমেন্ট, কোনো হেল্পফুল কোনো কিছু তথ্য দেয় নাই, তারা স্টাবার্ন ছিল। কিন্তু জেনারেল কবির দিয়েছে। এটাই হচ্ছে মোটামুটি জেনারেল ওয়াকার তার ইয়াতে মানে মাথায় আগুন ধরে দিছে যে এখন যদি এটা যায় এরপর তো ওই এসি বাসে তাকেও যেতে হইতে পারে আর কি। সো এই কারণে যেটা হচ্ছে জেনারেল কবিরকে ভারত পাঠিয়ে দিছে। কিন্তু জেনারেল কবির যে জিনিসটা হিসাব করে, আমি যেটা বলেছি, ও আমার কোর্সমেট এবং সেম, উই আর ফ্রম নেত্রকোনা। ও একটা সিম্পল মানুষ। ইভেন ওর সাথে আমার ব্যক্তিগতভাবে তো কোর্সমেট থাকলে তো হবেই। ইভেন আমার ফাদার যখন ঢাকার উত্তরাতে যখন সরকারি একটা প্লট পেল 3 কাঠার, ওইটাতে বাড়ি করার জন্য সে আশেপাশের সমস্ত জমি, ও আমাদের নেত্রকোনার একটা জমি কিনেছিল, সেটাও আবার অনেক অনেক আগে। সো ওর সাথে আমার ইন্টিমেসি অনেক ইয়াতে ছিল, বাট ও হচ্ছে ওই ধরনের স্মার্ট না যে ভারতে পালিয়ে যাবে। সে যখন ইয়াতে গুম কমিশনে যখন ডেকেছে, সে সরল সোজা সবকিছু বলে দিছে। এইটাই হচ্ছে ডেঞ্জারাস। এবং সবচেয়ে সেকেন্ড, এটা তো একটা ডেঞ্জারাস কাজ করেছেই, সে আগের থেকে হিসাব করে নাই। এখন যে সে ভারতের কাছে গিয়েছে, তার লাইফ এট রিস্ক। আমরা সবাই গোলাম দস্তগীর বোধহয় তার নাম, ভারতে পালিয়ে গিয়েছিল, পরবর্তীতে এবার টাকা পয়সা নিয়ে 75 এর পরে তাকে কিন্তু ট্রাক চাপা দিয়ে মেরে ফেলছে, তার টাকা পয়সা সব গায়েব। ভারতকে মানে জেনারেল কবির মানে হি ইজ এ ডাম অ্যাস আমি বলবো।
যে ওখানে গিয়ে বিশ্বাস করে ফ্যামিলি সহ ওখানে গেছে। আমি তার জন্য চিন্তিত। এবং ওখানে জেনারেল আকবর তার আন্ডারে, জেনারেল আকবরের মতো স্মার্ট সে না, হি ক্যানট ম্যানেজ হিমসেলফ। এটা তার জন্য একটা রিস্ক হয়ে গেছে, আমি বলে রাখতেছি রিস্ক হয়ে গেছে। সেম জিনিস এখন যদি তাদেরকে আদালতে নেওয়া হলো, ওকে, আদালত থেকে তাদেরকে কাশিমপুর জেলে নেওয়া হলো বা অন্য কোনো জেলে, যেখানে কিন্তু সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, ভারতের কারো কোনো কন্ট্রোল থাকবে না। সেনাবাহিনী এবং যাদেরকে কন্ট্রোল করছে তারা চাচ্ছে যে তারা যে স্টেটমেন্ট গুলো দেবে এবং পরবর্তীতে তাদেরকে গাইড করার জন্য অনলি যদি সেনা হেফাজতে যদি তারা থাকে, অনলি এই কারণেই তাদেরকে কন্ট্রোল করা হচ্ছে তাদের মেইন এইম। তারা চায় না এই জিনিসটা হাতের বাইরে, তারা যাদেরকে যতটুক আছে ওইটুক এটার জন্য ফার্দার জন্য এক্সপ্লেন না করে। যেমন মনে করেন যে সে যদি ওখানে গিয়ে সে যখন বুঝতে পারবে যে হি ইজ হুকড আপ, যেমন লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান, মানে অনেকের আছে হচ্ছে তারা ডিজিএফআই তে ওই সময় চাকরি করেছে, তারা আয়নাঘরের রক্ষক ছিল, সো বাই ডিফল্ট দে আর অ্যাট ফল্ট, বাট এটার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট হবে না, কিন্তু রেদওয়ানে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট হবে, আমি যেটা বুঝি। কারণ এটার সে যে গুলি করেছে আমরা সবাই দেখেছি, তারপরে কয়েকটা জায়গায় তাকে কিন্তু তার ইউনিফর্ম ড্রেসে সবকিছু ফরেন্সিক করা হয়েছে, তারা ডিজিটালি এগুলা ম্যাচিং করা হয়েছে, সো তার তো ইয়া নাই। এখন সে যদি এটা চায়, এখন তার জন্য সুবিধা কি, সে যদি রাজসাক্ষী হয়, এর মধ্যে অনেকেই রাজসাক্ষী হতে চাবে, আমার বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, আর কথা হলেও বললেও আবার ওদের উপরে ঝাঁপিয়ে পড়বে। এবং এই যে কথা হচ্ছে যে আমাদের সাথে, এইটাই প্রিভেন্ট করার জন্য তারা সেনা হেফাজতে তাদেরকে নিয়ে গেছে, যাতে তাদেরকে প্রতিবার ব্রিফিং করা হয়। এবং এটার জন্য আইনজ্ঞ নিয়ে করা হচ্ছে ব্যারিস্টার সারওয়ার স্যার, 18 নং স্যার। আমি খুব শকড হয়েছি, উনি নিজে একটা, আমার ফেসবুকে আমি দিয়েছি যে সে নিজে একটা মামলা করেছে, সে গুমের ভিকটিম, আর উনি এখন গুমকারীদের পক্ষে যাচ্ছে। শুধু তাই না, সে প্রেস কনফারেন্স করে আসে বলতেছে তারা নির্দোষ। হোয়াট দ্য হেল। এখন এটার কারণটা কি? কারণটা হচ্ছে এই জন্যই ক্যান্টনমেন্টে রাখা হচ্ছে। আপনারা জানেন যে ক্যান্টনমেন্টের যেটা রাখা হচ্ছে এটা একটা অফিসার্স মেস, মানে ওরা যে কি কি ফ্যাসিলিটি পাবে, বাসার খাবার খাবে বা ইয়া খাবে, ইটস নট কনসার্ন, আই এম নট কনসার্ন। তারা অ্যারেস্টেড, তারা আন্ডার ট্রায়াল, আই এম হ্যাপি। ওগুলো হচ্ছে কি জিনিস, এটা এই জন্যই করা হচ্ছে যে তারা দে উইল হ্যাভ অ্যাক্সেস টু, মানে যেগুলা জেল কোড অনুযায়ী নিষেধ, অ্যাক্সেস টু ফোন, অ্যাক্সেস টু কম্পিউটার, অ্যাক্সেস টু ইন্টারনেট, এবং অ্যাক্সেস টু তাদের প্রভু যারা আছে, যারা যাদের জন্য কাজ করেছে, ইন্ডিয়ার সাথে তাদের কানেকশন আছে, ইয়ে আছে, এবং তারা যেন এদের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট না দেয়, এবং তাদেরকে কেউ যদি ভুলে দিতেও থাকে তাকে যেন আবার ক্যান্টনমেন্টে আইনা তাকে যেন টাইট দেওয়া যায়। দ্যাটস দ্য মেইন আইডিয়া। এবং তাদের কাছে এই যে সব অ্যাক্সেস গুলো আছে, এখন আমি এটা এনশিওর করার কথা কার? জেল কর্তৃপক্ষ। কার? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে জেনারেল জাহাঙ্গীর, জেএমপির অ্যাডভাইসে তাকে দেওয়া হয়েছে। আইজি প্রিজনকে ব্রিগেডিয়ার মোতাহার, সেনাবাহিনীর। সো তার তো ঘাড়ে 2-3টা মাথা নাই যে সে জেনারেল ওয়াকারের এগেইনস্টে কথা বলবে। বাট এইটাই হচ্ছে মানে মোতাহারের জন্য তার রাইট জিনিস ছিল আর কি, যে স্যার, মানে তার অ্যাড্রেস করার দরকার না, অ্যাকচুয়ালি সে জুডিশিয়াল তার পথে পড়ে না, ইট ইজ হিম সেলফ হু উইল টেক ডিসিশন। সে কিন্তু সোজা তাদেরকে কাশিমপুরে নিয়ে যেতে পারে এবং সবকিছু এনশিওর করতে পারে। হলে যেটা হবে, তাকে জনগণ এত জোরে তালি দিবে যে গুড ব্রিগেডিয়ার মোতাহার, ইউ হ্যাভ ডান দ্য রাইট থিং ইন দ্য রাইট প্লেস, এবং ফিউচারে তোমাকে চিন্তা করতে হবে না, কোনো কিছু নিয়ে, তোমাকে কেউ ভিক্টিম করতে পারে, কারণ জনগণ তোমার সাথে থাকবে। এখন এই যে দেখেন, এই যে এসি বাসে করে নিয়ে যাওয়া হলো, ইয়া হলো, তাদেরকে ক্যান্টনমেন্টে রাখা হবে, তাদেরকে এই সমস্ত, কোন রাজনৈতিক দলকে দেখেছেন এটা নিয়ে কথা বলতে? কেন কথা বলে নাই? কেন বলেন? আপনাদের কি মনে হয় কেন বলে নাই? বলে নাই কারণ সামনে নির্বাচন আছে, নির্বাচনের মধ্যে জেনারেল ওয়াকার ওখানে ডেপ্লয়েড থাকবে, এবং ভারত যেটা প্রতিবার করে এইবারও করবে। বিএনপির সাথে বসবে, বলবে যে 100% সাপোর্ট টু ইউ। জামাতের সাথে বলবে হ্যাঁ এখন তো দেখতেছি আপনারাই চলে আসবেন, আপনারা থাকলে এই হবে। এনসিপির সাথে একটা ডোজ দিবে, প্রত্যেককে আলাদাভাবে এঙ্গেজ করবে, যেহেতু তাদের মধ্যে এক ধরনের রেশারেশি, একজন মানে স্টিল
বাংলাদেশের রাজনৈতিক দলগুলা, আমি অনেক আশা নিয়েছিলাম এনসিপি যে ওকে পলিটিক্যাল রেটরিক থেকে বেরিয়ে আসবে। এরা এখনো জাস্ট মানে তারা নিজেদেরও বয়স কম, সেদিন বর্ণ হয়েছে, এখনো বিএনপির এগেনস্টে মানে যে সমস্ত কথাবার্তা বলে যারা ওদের মানায় না, যে আমাদের এগেনস্টে কথা বলে তাতে মানায় না। আমরা অ্যাকচুয়ালি আমি আশা করছিলাম যে দে উইল বি সামথিং, এই রেটরিক থেকে তারা বেরিয়ে আসবে, রেটরিক থেকে বেরিয়ে আসবে। জনগণ তাদেরকে যে এই যে সাপোর্টটা দিয়েছিল এটা আমার কাছে মনে হচ্ছে না। কেউ কিন্তু কথা বলে নাই, কি জন্য? তারা হিসাব করছে সামনে নির্বাচন আছে, জেনারেল ওয়াকারকে লাগবে। আপনাদের জেনারেল ওয়াকারকে লাগবে না, আপনার জনগণকে লাগবে, আপনাদের জনগণকে লাগবে। ইউ জাস্ট ডু দ্য রাইট থিং। কে কি বললো না কিছু আসে জানে, ইউ জাস্ট ডু দ্য রাইট থিং। আমি এই 2018-19-20 থেকে যখন হার্ড লাইনে অ্যাক্টিভিজম শুরু করছি, আমার নামে কত কিছু, আমার নামে, আমার ফ্যামিলির নামে, আমার মা বাবার নামে, ডিলে কেয়ার। এবং এটা কি আল্লাহর উপর ভরসা আপনি রাখতেছেন না, যে আপনি যদি সত্যের পথে থাকেন আল্লাহ আপনাকে সহায়তা করবে। আমি এটা কিন্তু বলি যে আমার নামে কিন্তু এখন একটা মামলা নাই, ইচ্ছা করলে কিন্তু তারা দিতে পারতো, এখনো দিতে পারে, বাট আমার নামে মামলা নাই। কারণটা কি? এটা আল্লাহর রহমত, এটা আল্লাহ, মা বাবার দোয়া আছে আমার সাথে। কিন্তু এই পলিটিক্যাল পার্টিগুলোকে আল্লাহর উপর আপনাদের ভরসা রাখতে হবে। আপনারা যেটা রাইট সেই কাজটা করেন। এই যে আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি এঙ্গেজ করে আপনাদেরকে করছে, এই কারণে আপনারা এখন জেনারেল ওয়াকারকে সাপোর্ট দিচ্ছেন। আমাদের মিডিয়াগুলো সব যে সমস্ত জিনিস বলার কথা আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো করে না। সো এখন যে জিনিসটা হচ্ছে জেনারেল ওয়াকার, এটা রাখার পিছনে কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে সারা জনগণের কাছে, সেনাবাহিনীর কাছে, পাবলিকের কাছে বুঝানো যে স্টিল জেনারেল ওয়াকার ইজ এ মাসল ম্যান। দেখেন, হাসিনার সময় কোনো ল ছিল না, অ্যারেস্ট করতো, আয়নাঘরে রাখতো, কোনো আইন ফলো করাতো। আচ্ছা, এখন কি ল প্রফেসর ইউনূসের আমলে কি ল প্রতিষ্ঠা হয়েছে? হয়েছে? এই যে এই যে যারা অভিযুক্ত অফিসার যারা আছে, গুম খুন, মানবাধিকার কমিশন, যেখানে কি বলেন, যেখানে জাতিসংঘ পর্যন্ত এটা নিয়ে কথা বলতেছে, তাদেরকে আমরা একটা এসি বাস দিচ্ছি, যেটা বাংলাদেশের ইতিহাসে কোথাও কোনো এসি বাস দেখা যায় না। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা ইনস্ট্যান্টলি কালার করে এই সিচুয়েশনের জন্য অ্যাডজাস্ট করা হয়েছে আগের থেকে। এটার সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জড়িত, এটার সাথে আইজি প্রিজন জড়িত, সবকিছু করা হয়েছে কি জন্য? অনেকগুলো মেসেজ দেওয়ার জন্য। একটা জিনিস হচ্ছে, এই অনেকে আমরা মনে করতেছি যে এই আদালতে গিয়েছে অথবা একটা উইন হয়ে গেছে। এখনো উইন হয়নি, এখনো উইন হয়নি। তারা আর কোন কোন দিক থেকে ম্যানিপুলেট করবে আমরা জানি না। তারা শুধু আমাদেরকে এখনো, তাদেরকে এই যে আওয়ামী লীগের লোকরা কয়েকদিন আগে যে কি বলে রাস্তায় নেমেছে, কি জন্য? এক হচ্ছে টাকা, আর একটা হচ্ছে ভরসা। এখনো জেনারেল ওয়াকার আছে, এখনো দে আর কন্ট্রোলিং। এখনো কেউ কোনো কিছু কথা বলে জেনারেল ওয়াকারকে সহায়তা পারতেছে না, তাদেরকে ক্যান্টনমেন্টের মধ্যে সাবজেল বানায় রাখতে পারতেছে, এবং সবাই তাকে সাপোর্ট দিচ্ছে। এবং তার মানে হচ্ছে তাদের কন্ট্রোল আছে, ভারত কনফিডেন্ট নিবে হচ্ছে ভারতের কন্ট্রোল আছে। এটা হচ্ছে আমাদের মাথার ভিতরে ঢুকে দেওয়া। এবং আমরা এত কিছুর পরেও আমরা এই ভারতীয় হেজিমনির এগেইনস্টে আমরা কিছুই করতে পারতেছি না। আমি আগে বলেছি না, জেনারেল ওয়াকার ইজ নট লাইক দ্যাট, ইজ এ কাম এন্ড কোয়াইট গাই। সে হঠাৎ করে স্টারবার্ন হয়ে গেছে, ফুল স্টপ ছাড়া কথা বলে না। তার কোর্সপেক্টের কাছে জিজ্ঞেস করেন। সো এখন ভারত যেভাবে বলতেছে উনি একইভাবে করতেছে, এবং তার মাসল পাওয়ার দেখাচ্ছে। এবং একটা জিনিস, এখন পর্যন্ত উনি যতগুলা চেষ্টা করছে সবগুলো কিন্তু ফাইনালি ফেলিউর হয়েছে। আমি কি বললাম, ওই যে বললাম যে ডিজিএফআই ইয়াতে এয়ারপোর্টে আগুনটা লাগাইছে, গ্যারান্টেড। আমি যখন তখন বলেছিলাম যে মেজর সাদেক, সার্ভিং অফিসার, 198 দিন সরকারি চাকরিতে জেনারেল ওয়াকারের আন্ডারে থেকে, এটা অ্যাবসার্ড 198 দেওয়া হয়, অ্যাবসার্ড থেকে সে আওয়ামী লীগকে ট্রেনিং দিছে। প্রথম 2 দিন আমি গালি খেয়ে শেষ হয়ে গেলাম, গুজব। মানে এবার তারা পাইলো যে এই তো অরিজিনাল গুজব বলে, এক গুজব। ভাগ্যিস আমার দেশ প্রথমে এটা নিয়ে নিউজ করলো এবং পরবর্তীতে বাকিরা করলো, নাহলে আমি এখন ওইটা যদি নিয়ে যদি আমি বলার পরে যদি কোনো মেনশন হতো, আমার এখনই একটা বিশাল এটা হেডলাইন থাকতো, গুজববাজ। আমি কোনো কিছু কনফার্ম না হয়ে বলি না। এই যে আগুনটা দিয়েছে আমাদের ডিজিএফআই লোক দিয়েছে, জেনারেল ওয়াকারের মানে তার সে আদেশ দিছে আমি বলবো না, তার জ্ঞাতে দিছে, সে জানতো জিনিসটা হয়েছে। এবং এগুলো হচ্ছে সবকিছু ভারতের প্রেসক্রিপশনে।
কে কোন দিক দিয়ে কোন জায়গায় ভারতের কাছে ধরা আমরা জানি না। আমরা যদি একটা ঠিক মতো ইনভেস্টিগেশন করতে পারি, কিন্তু কে করবে? এখন তো সব জায়গায় এই যে ডিজিএফআই 100% রয়ের কথা মতো চলে। এনএসআই সারোয়ার ফরিদ ইনিশিয়ালি একটু ডিফেন্স করছিল, এখন পুরো জেনারেল ওয়াকারের পক্ষে কাজ করতেছে। সো কার উপরে আপনি ভরসা করবেন? আজকে পিনাকি তার ভিডিওটা দেখলাম যে ডিজিএফআই ডিসব্যান্ড করা হচ্ছে। ইটস নট, ডিজিএফআই করতে হবে না, মাথা ব্যথা থাকলে মাথা কেটে দেওয়ার ইজ নট এ সলিউশন। বাট কথা হচ্ছে এটাকে রিফর্ম করতে হবে, আর রিফর্মটা হচ্ছে ব্রেইনে রিফর্ম করতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলোকে রিফর্ম করতে হবে যে তারা যেন এই ডিজিএফআই কে রাজনৈতিক কাজে যেন ব্যবহার না করে। আবার একটা জিনিস যে আমরা সবাই জানি যে তারা তো মানে এক্সটার্নাল ইন্টেলিজেন্স তো করেই না, আমাদের নিজেদের রাজনৈতিক দলের উপরে রেখে দেয়। সো এটাকে একদম উড়াইয়া দেওয়া যাবে না। আমাদের রাজনৈতিক দলের লোকদের উপরে আমাদের গোয়েন্দা সংস্থা নজরদারি থাকতে হয়। কি জন্য জানেন? কারণ কে কোন জায়গায় গিয়ে ভারতে গিয়ে উষ্ঠা খাইছে, কে গিয়ে কোন মানি ট্র্যাপে পড়ছে, এটা আমাদের গোয়েন্দাদেরকে জানাইতে হবে, আমাদের সরকারকে জানাইতে হবে। কিন্তু সেই সরকারটা হইতে হবে ভারতীয় প্রভাবমুক্ত। আমাদের সামনে নির্বাচন আছে, কিন্তু বর্তমানে যে সিচুয়েশন আছে, ভারত চাচ্ছে এই নির্বাচনটা গন্ডগোল করে দিতে। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আমার 28 বছর চাকরিতে কখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমরা পাই নাই, কিন্তু যে কোনো সিচুয়েশনে আমরা সিচুয়েশন কন্ট্রোল করতে পারতেছি। আমি দেখতেছি আমার কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জাওয়াল স্যার দেখতেছে, আমি স্যারের আন্ডারে ছিলাম, তার অ্যাডজুটেন্ট ছিলাম, এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করেছি। এই ধরনের সিচুয়েশন কোনো ছিল না, কি আমাদের কোনো কি বলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না, বাট এফেক্টিভলি আমরা এই জিনিসটা কন্ট্রোল করতে পেরেছি, সবাই করতে পেরেছি। কিন্তু এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আমরা পারতেছি না। কি জন্য? কারণ সিনিয়র যারা আসছে তারা এই জিনিসটাকে আওয়ামী লীগ ধরার জন্য, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য তারা কাজ করতেছে। এবং একটা জিনিস বলি, সেনাবাহিনীর ভিতরের অবস্থা জেনারেল ওয়াকার ভালো মতো জানে যে ইভেন কিছু কিছু জায়গায় সোলজার অফিসার অ্যালাইক তারা এই অফিসারদেরকে ঢাকা ক্যান্টনমেন্টে রাখার ব্যাপারে তারা ভীতিশ্রদ্ধ। তারা বিভিন্ন জায়গায় ফোনে কনভারসেশন করেছে, কিছু কনভারসেশন আমাদের জেনারেলদের কাছে দেওয়া হয়েছে। তারা ভালো মতো জানে এটার পরে জেনারেল ওয়াকার বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়ে লোকজনকে মোটিভেট করার চেষ্টা করতেছে, অফিসারদেরকে মোটিভেট করতে করেছে, পিনাকিদা শোনা যাবে না, লেফটেন্যান্ট মুস্তাফিজের কথা শোনা যাবে না, এবং তাদেরকে থ্রেটও দিছে যে সার্ভারে তারা নাকি চেক করবে। সো আমাদেরকে অ্যাকচুয়ালি এরকম একটা সিচুয়েশন এখন যে পর্যায়ে গিয়েছে, আমি মনে করি সেনাবাহিনীর ভিতর থেকে কথা বলা উচিত। এটা না বিদ্রোহ না, আপনাদের অধিনায়কের সাথে কথা বলা শুরু করেন যে আমরা চাই না এই অফিসার যারা গুম খুনের সাথে জড়িত তারা রাখবো। জেনারেলদের কথা বলা উচিত, জেনারেল ওয়াকারের সাথে চোখে চোখ রেখে যে স্যার আপনি যে কাজটা করতেছেন এটা ভুল করতেছেন। সেনাবাহিনীর যে মান মর্যাদা যেটা ছিল এটা ধুলায় মিশে যাচ্ছে। সেনাবাহিনীকে নিয়ে আমরা কথা বলি জেনারেল ওয়াকারের 2 নম্বরই না, যারা গুম করেছে, কিন্তু পাবলিক এই সুযোগে মানে পুরো সেনাবাহিনীকে নিয়ে কথা হবে। এর মানে কি আমি এখন জেনারেল ওয়াকারের এগেইনস্টে কথা বলা বন্ধ করে দিব? আই উইল নট। এবং সবাই আমাকে মানে ডিচাইসা বলে এই যে বাকিরা কমেন্ট করতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে, এটার দায়কে আমি এড়াইতে পারি? এই দায় কি জেনারেল ওয়াকার এড়াইতে পারে? উনি যে একটার পর একটা এই সমস্ত কাজকর্ম করতেছেন ভারতের অ্যাডভাইসে। সো আমি এটাই বলবো যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা জেনারেল ওয়াকারকে খুশি করার জন্য এই অনিয়মটা হয়েছে, শেখ হাসিনার সময় যেরকম অনিয়ম ছিল দেশে, যে আইন সবার জন্য সমান ছিল না, এখন এটার মাধ্যমে পুরো দেশের সামনে হয়েছে যে আইন সবার কাছে সমান না। যারা গুম খুমের সাথে, আজকে হাসিন স্যারের সাথে টকশো করতেছিলাম, হাসিন স্যার করেছে এই এসি বাস আর দেখে মনে হচ্ছে একটা ক্রাইম করে আমি এই সাব জেলে ঢুকে যাই। ইট ওয়াজ আ ফান, বাট স্টিল ইজ দ্য রিয়েলিটি যে হাসিন স্যাররা যে জিনিসটা ফেস করেছেন, আয়নাঘর ফেস করেছেন, বিভিন্ন জেলখানার ভিতরে যেভাবে লাইন ধরে বাথরুমে যাওয়া, লাইন ধরে যদি চিকিৎসার দরকার হয় ইয়াদ নেওয়া, এই হেসালগুলো তো এরা করবে কি? এরা সমস্ত কিছু খাবার মেস ওয়েটার এসে দিয়ে যাবে, সমস্ত ইন্টারনেট থেকে শুরু করে টেলিভিশন সব ফেসিলিটি ওখানে আছে, দিস ইজ নট রাইট। প্রফেসর ইউনুস, আপনি স্যার এটা এনশিওর করতে পারতেছেন, আপনি একজন ব্যর্থ প্রধান উপদেষ্টা। আপনার উপরে যে আশা ছিল শেষ। জেনারেল জাহাঙ্গীর শুড রিজাইন রাইট নাও। যে তিনি তার দেশের যে আইন, এত 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দিকে দিয়ে কপালে ছেঁড়া করে ফেলতেছেন, কিন্তু আপনি মানুষের জনগণের
জনগণের যে রাইট, যেটা আইন সবার জন্য সমান, স্বরাষ্ট্রমন্ত্রী সেটা করতে ব্যর্থ হয়েছেন। ব্রিগেডিয়ার মোতাহার, তোমার বলবো ভাই, তুমি যদি এটা স্ট্যান্ড করে দাঁড়াও, পুরো দুনিয়া, পুরো বাংলাদেশের জনগণ তোমার সাথে থাকবে। যে এদেরকে এরপরে যেদিন ইয়াতে আনা হবে, সোজা নিয়ে গিয়ে কাশিমপুরে ঢুকায় দাও। এইটুকুই বলা ছিল। ধন্যবাদ।